গল্পের ক্যারাভ্যানে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির উপন্যাস দ্য মুভিং ফিঙ্গার। আজ এই উপন্যাসের শেষ পর্ব। মধ্যাহ্নভোজের পরে জোয়ানাকে নিয়ে ড্রয়িং রুমে এলাম। আমার অভাবিত আবিষ্কারটা ওকে দেখালাম। দুজনে মিলে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। পরে বইখানা নিয়ে থানায় রওনা হলাম। গ্রেভস থানায় ছিলেন না। ন্যাস ও অন্যান্যরা সকলেই আমার আবিষ্কার দেখে আনন্দ প্রকাশ করলেন। ন্যাস বললেন, যদিও জানি এখন আর কিছু পাওয়া সম্ভব নয়, তবুও একবার বইখানা পরীক্ষা করে আমাদের দেখতে হবে, যদি কোনো হাতের ছাপটা পাওয়া যায়। আমি বললাম, পার্টরিজ রোজই বইগুলো ঝাড়পোছ করত, ওতে আমার হাতের ছাপ পাওয়াই সম্ভব। একটু পরে থানা থেকে বেরিয়ে এলাম। ন্যাস আমার সঙ্গে এলেন। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আমি জানতে চাইলাম, আপনাদের কাজ কিরকম এগোচ্ছে? কাজের সুবিধার জন্য অনেক ঝাড়াই বাছাই করে আমরা গণ্ডিটা ছোট করে নিয়েছি। খুব ভালো কাজ। তাহলে আপনাদের হিসেবে কারা রইল? প্রথম নামটি মিস গিনেজ। গতকাল বিকেলে একটা বাড়িতে তার একজন লোকের সঙ্গে দেখা করবার কথা ছিল। সে বাড়ির রাস্তা সিমিংটনের বাড়ি ছাড়িয়ে গেছে। এক সপ্তাহ আগে যেদিন মিসেস সিমিংটন আত্মহত্যা করেন, সেই দিন তিনি বিকেলে বেনামি চিঠিটা পেয়েছিলেন। মিস গিনেজ ওই দিনই সিমিংটনের অফিসের কাজ ছেড়ে দিয়েছিলেন। আমি খবর নিয়ে জেনেছি সেদিন মিস গিনেজ 3টে থেকে 4টের মধ্যে অফিস থেকে বেরিয়ে ডাকঘরে গিয়েছিলেন কিছু ডাক টিকিট কিনবার জন্য। সাধারণত অফিসের বয়ই এসব কাজ করে দেয়, তবে সেদিন মিস গিনেজ নিজেই গিয়েছিলেন। তিনি বলেছিলেন, মাথা ভারী হয়ে আছে, কিছুক্ষণ খোলা হাওয়ায় হাঁটলে মাথাটা ছাড়তে পারে। তবে বেশিক্ষণ তিনি বাইরে অবশ্য ছিলেন না। তবে ওই সময়টুকুই তো যথেষ্ট, বললাম আমি। হ্যাঁ, সে তো বটে। গ্রামের অন্যদিকে গিয়ে একটা চিঠির বাক্সে ফেলে দিয়ে ফিরে আসার পথে সময়টা যথেষ্টই। তবে প্রশ্ন হলো, মিস গিনেজকে সিমিংটনদের বাড়ির আশেপাশে দেখেছেন এমন একজনকেও খোঁজ করে পায়নি। তারপর আর কার কার নাম আপনার তালিকায় আছে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো একজনকেও আমরা বাদ দিতে চাইনি। যার ক্ষেত্রে সামান্য সম্ভাবনার আভাসও আছে তাকেও আমরা লিস্টে রেখেছি। গতকাল গার্ড গাইডের একটা সভায় যোগ দিতে ব্রেন্টনে গিয়েছিলেন মিস গ্রিফিথ। তিনি সেখানে বেশ দেরি করেই পৌঁছেছিলেন। আপনি কি ভাবছেন যে? না, তার ব্যাপারে আমি কিছুই ভাবছি না, কেননা কিছুই জানি না। আমি মিস গ্রিফিথকে ভালো স্বভাবের বিশিষ্ট মহিলা বলেই বরাবর জেনে এসেছি। কিন্তু গত সপ্তাহের ব্যাপারটা তার ক্ষেত্রে কি খতিয়ে দেখেছেন? ওর পক্ষে কি চিঠি বাক্সে ফেলা সম্ভব ছিল? হ্যাঁ, সেটা সম্ভব ছিল, বললেন ন্যাস। ওই দিন বিকেলে তিনি শহরের কেনাকাটা করছিলেন। মিস এমিলি বার্টনের সম্পর্কেও একই রিপোর্ট। গতকাল প্রায় একই সময়ে তাকে বাজারে কেনাকাটা করতে দেখা গেছে। আগের সপ্তাহে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য ওই রাস্তা দিয়েই সিমিংটনদের বাড়ি ছাড়িয়ে গিয়েছিলেন। বুঝতে পারছি, খুব বিশ্রী একটা ব্যাপার নিয়ে পড়তে হচ্ছে আপনাকে। অদ্ভুত সব চিন্তা মাথায় নিয়ে মানুষগুলোর সঙ্গে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। যাদের সঙ্গে প্রায় সবসময় মেলামেশা করতে হচ্ছে তাদের মধ্যেই একজন অপরাধী, এই ভাবনাটা খুবই পীড়াদায়ক। যাই হোক, এরপর রয়েছেন মিস্টার পাই। তার কথাও আপনি ভেবেছেন? হ্যাঁ, আপাত দৃষ্টিতে অদ্ভুত চরিত্রের মনে হলেও খুব ভালো লোক তিনি নন। তার কোনো অ্যালিবাই নেই। 2টো ঘটনার সময়ই তিনি বাগানে ছিলেন একা। তাহলে দেখা যাচ্ছে কেবল মেয়েদেরই আপনি সন্দেহের তালিকায় রাখেননি।
আমি বা গ্রেভস মনে করি চিঠিগুলোর পেছনে কোনো পুরুষের হাত নেই। বরাবরই সেই কারণে আমরা মিস্টার পাইকে বাদ দিয়েই ভেবেছি। গতকালের ব্যাপারে আমরা প্রায় প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি। আপনার এবং আপনার বোনের ব্যাপারটা ঠিক আছে। মিস্টার সিমিংটন অফিসে ঢোকার পর আর বেরোননি। ডাক্তার গ্রিফিথ রোগী দেখতে অন্যদিকে গিয়েছিলেন। আমি সেসব জায়গাতেও খোঁজ নিয়ে দেখেছি। আমাদের কাজে যে কোনো খুঁত ছিল না, নিশ্চয়ই স্বীকার করবেন। আমি ধীরে ধীরে বললাম, আপনাদের সন্দেহভাজন মানুষদের মধ্যে 4 জনকে পাওয়া যাচ্ছে, মিস গিনেজ, মিস্টার পাই, মিস গ্রিফিথ আর মিস এমিলি বার্টন। ও, ভাইকরের স্ত্রীও রয়েছেন। এছাড়া আরো কয়েকজনের নাম আপনাকে বলা হয়নি। মিসেস ডেন কালথ্রপ সম্পর্কে আপনাদের মতামত কি? ভাইকরের স্ত্রী খানিকটা খ্যাপাটে ধরনের, তার পক্ষে এসব কাজ করা অসম্ভব নয়। গতকাল বিকেলে তিনি অবশ্য বাগানে ছিলেন। ন্যাশ আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক এমনি সময় বাধা পড়ল। থানার ঘরে ঢুকলেন ডাক্তার ওয়েন গ্রিফিথ। হ্যালো ন্যাশ, শুনলাম আমার খোঁজ করছিলেন। ইনকোয়েস্টের দিন ঠিক হয়েছে শুক্রবার। আশা করি তার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, মোরেসবি আর আমি আজ রাতেই সব ব্যবচ্ছেদের কাজটা করব। আরেকটা ব্যাপার ডাক্তার গ্রিফিথ, মিসেস সিমিংটন আপনার দেওয়া কিছু ওষুধ খাচ্ছিলেন, এই পাউডার জাতীয় কিছু। হ্যাঁ, তাতে কি? আপনি তাকে লিখে দিয়েছিলেন ওগুলো বেশি মাত্রায় খেলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। হ্যাঁ, ঠিক। ওই ওষুধের মাত্রা যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হবার তাগিদে বাড়িয়ে না ফেলেন, তার জন্যই ওই হুঁশিয়ারি জানানো হয়েছিল। আপনি নিজেও বুঝতে পারছেন ফেন্টিন বা অ্যাসপিরিন বেশি মাত্রায় পড়লে হার্টের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে। যাই হোক, মিসেস সিমিংটনের মৃত্যু যে সাইনাইডে হয়েছিল এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সে কথা আমি জানি। ব্যাপারটা যে কোনো ঘুমের ওষুধ থেকে হতে পারে, তাই আমি ভাবছিলাম। আর ধন্দ নেই। ধন্যবাদ ডাক্তার গ্রিফিথ। গ্রিফিথ বিদায় নিলেন। আমিও প্রায় একই সময়ে থানা থেকে বেরিয়ে পাহাড়ি পথ ধরে বাড়ির দিকে চললাম। বাড়িতে পৌঁছে জোয়ানাকে কোথাও দেখতে পেলাম না। কেবল টেলিফোনের পাশে একটা কাগজে লেখা ছিল, ডাক্তার গ্রিফিথ ফোন করলে তাকে জানাতে হবে মঙ্গলবার যাওয়ার অসুবিধা আছে, বুধবার বা বৃহস্পতিবার হতে পারে। ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আর তখনই খুব বিরক্তির সঙ্গে মনে পড়ল গ্রিফিথ এসে পড়ায় আমার আর ন্যাশের আলোচনায় বাধা পড়েছিল। বাকি 2 জন সন্দেহভাজনের নাম শোনা হয়ে ওঠেনি। একা ঘরে বসে ভাববার চেষ্টা করতে লাগলাম বাকি 2 জন কারা হতে পারে। 2 জনের একজন যে পাট্রিজি হবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা পৃষ্ঠা ছিঁড়ে নেওয়া বইটা এই বাড়িতেই পাওয়া গেছে। তাছাড়া পরামর্শদাত্রী হিসেবে অ্যাগনেসকে মাথায় আঘাত করা তার পক্ষেই সম্ভব ছিল। তাকে কোনোভাবেই সে সন্দেহ করত না। পাট্রিজ বাদে অন্যজন কে হতে পারে, তাকে হয়তো আমি চিনি না। এমন একজন হলো মিসেস ক্লিট। গ্রামের লোকেরা তাকেই গোড়ায় সন্দেহ করত। ধীরে ধীরে ব্যাপারটা নিয়ে গভীর চিন্তায় ডুবে যেতে লাগলাম। যে 4 জন সন্দেহভাজনের নাম শুনলাম, এদের কারোর পক্ষেই এ কাজ করা সম্ভব না। এমিলি বার্টন অতিশয় শান্ত আর দুর্বল। তাকে সন্দেহের আওতায় আনার একটাই মাত্র কারণ, তার একাকিত্ব। ছোটবেলা থেকেই বাধা নিষেধের মধ্যে থেকে খারাপ সবকিছুতেই একটা ভীতি রয়েছে। এটাই কি তার অসুখী মনের ভাব সৃষ্টির কারণ? অবদমিত কিছু? এমিলি গ্রিফিথের মধ্যে হাসি খুশির ভাব থাকলেও কিছুটা পুরুষালীও রয়েছে, তবে তার সফল জীবন কর্মব্যস্ততার মধ্যে দিন কাটে। কিন্তু তবু জানি না কেন আমার অবচেতন মনে একটা অস্বস্তি ঘোরাফেরা করতে লাগলো। কিছু একটা যেন মনে পড়েও পড়ছে না। ডাক্তার গ্রিফিথ বলেছিলেন কিছু একটা, হ্যাঁ, কিছু একটা মনে পড়েছে। তিনি বলেছিলেন উত্তরে এক জায়গায় প্র্যাকটিস করার সময় সেখানে লোকেরা খুব বেনামি চিঠি পেয়েছে। এমি গ্রিফিথ এখানেও আছে, এখানেও সেই বেনামি চিঠি লোকেরা পেয়ে চলেছে। এটা কি
নিছকই সমাপতন। গ্রিফিথ অবশ্য বলেছিলেন পুলিশ শেষ পর্যন্ত একটা স্কুলের মেয়েকে ধরেছিল, সেই বেনামি চিঠি লিখত। তবে ব্যাপারটা কি এমন হতে পারে না পুলিশ ভুল লোককে ধরেছিল? আসলে কাজটা ছিল এমি গ্রিফিথের। এখানে আসার পর সে আবার নতুন করে পুরনো খেলা শুরু করেছে। ব্যাপারটা ওয়েন গ্রিফিথ জানেন বলেই তাকে এমন চিন্তাগ্রস্ত বা ভেঙে পড়ার মতো লাগছে, কিংবা তিনি হয়তো সন্দেহ করছেন বোনকে। আর মিস্টার পাই, লোকটির চরিত্র কল্পনা করলে তার পক্ষে এ কাজ অসম্ভব বলে মনে হয় না। কিন্তু সেই কথাটা আবার মাথায় জেগে উঠল। আগুন ছাড়া ধোঁয়া হয় না। ঠিক তাই, আগুন ছাড়া ধোঁয়া হয় না। হঠাৎ কেমন শীত করতে লাগলো। অদ্ভুত একটা অনুভূতি। হঠাৎ দেখতে পেলাম আমি আর মেগান হাত ধরাধরি করে চলেছি। আমাদের পাশ দিয়ে চলে গেল সুন্দরী হল্যান্ড, তার গায়ে বিয়ের পোশাক। পথে চলতে চলতে শুনতে পেলাম লোকে বলা বলি করছে ও ডাক্তার গ্রিফিথকে বিয়ে করতে চলেছে। ওরা গোপনে অনেক দিন থেকে বাগদত্ত ছিল। আমরা গির্জায় পৌঁছলাম। দেখতে পেলাম সেখানে ডেন কালথ্রপ ল্যাতিন ভাষায় মন্ত্র পাঠ করছেন। আচমকা মিসেস ডেন কালথ্রপ লাফিয়ে উঠে বলতে লাগলেন, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতেই হবে। কেমন একটা ধাক্কা খেলাম যেন। পরক্ষণে বুঝতে পারলাম আমি লিটল ফার্জের ড্রয়িং রুমে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। চোখ মেলে দেখতে পেলাম মিসেস ডেন কালথ্রপ দরজা দিয়ে ঢুকছেন। আমি বিহ্বল চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সামনে এসে তিনি বললেন, মিস্টার বাটন, জেনে রাখুন এটা বন্ধ করতেই হবে। এসব নোংরা চিঠি দেওয়া আর খুন সহ্য করতে পারছি না আমি। অ্যাগনেস উডের মতো বাচ্চা মেয়েটা চোখের সামনে খুন হচ্ছে। ততক্ষণে আমি সজাগ হয়ে বসেছি। বললাম, আপনার কথা ঠিক, কিন্তু কাজটা কিভাবে করবেন বলে ভাবছেন? আমরা এ ব্যাপারে কি করতে পারি? আমাদের জায়গাটা বড্ড দূষিত হয়ে পড়েছে, বুঝতে পারছি। আগে এমন ছিল না, বিশ্বাস করুন। অবিলম্বে সব রহস্যের সমাধানের ব্যবস্থা করতে হবে। পুলিশ তো যথাসাধ্য করে চলেছে। তাই যদি তারা করতো তাহলে গতকাল অ্যাগনেস খুন হয় কি করে? এসব কাজ পুলিশকে দিয়ে হবে না, আমি ভালো রকম বুঝতে পারছি। কিন্তু যা করবার তারাই তো করবে। না, একজন অভিজ্ঞ দক্ষ কাউকে চাই। জেনে রাখুন আমি ব্যবস্থা করতে চলেছি। আপনি কি ব্যবস্থা করবেন? বিরক্তির সঙ্গে বললাম আমি। এসব কাজের দায়িত্ব স্কটল্যান্ড ইয়ার্ড নিতে পারে না যতক্ষণ না কাউন্টির চিফ কনস্টেবল অনুরোধ করছেন। ইতিমধ্যে তারা গ্রেভসকে পাঠিয়েছেন। আমি পুলিশের কথা বলছি না। কেবল বেনামি চিঠি আর খুনের বিষয়ে অভিজ্ঞ হলেই চলবে না। এমন একজন দরকার যিনি মানুষকে জানেন, বুঝতে পারেন। আমাদের এখন এমন একজনকে দরকার যিনি মানুষের মনের খারাপ দিকটার পরিচয় জানেন। আমি কিছু বলার আগে মিসেস ডেন কালথ্রপ বললেন, আমি নিজেই এ ব্যাপারে কিছু করতে চলেছি, জানবেন। কথা শেষ করেই তিনি দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যথাসময়ে অ্যাগনেসের ইনকোয়েস্ট তদন্ত অনুষ্ঠিত হল। করোনার তার রায়ে জানালেন অজ্ঞাত পরিচয় এক বা একাধিক ব্যক্তির দ্বারা খুন। কদিন যেমন চারিদিকে উত্তেজনা দেখা দিয়েছিল, ইনকোয়েস্টের পর আবার দিনকতকের মধ্যেই সব কেমন শান্ত হয়ে পড়ল। লিমস্টনের জীবনধারা একই খাতে বয়ে চলতে আরম্ভ করল। তবে অ্যাগনেসের খুনের ঘটনা এই জীবন স্রোতে একটা পরিবর্তনের সূচনা করল। সবার মনেই একটা ভয় আর চোখে সন্দেহের আভাস জেগে উঠল। ইনকোয়েস্টের রায় যাই হোক না কেন, সকলেই জেনে গিয়েছিল অজানা অচেনা কেউ অ্যাগনেসকে খুন করতে আসেনি। খুনি লুকিয়ে রয়েছে এই জনস্রোতেই। সে হয়তো অন্য সকলের সঙ্গেই হাই স্ট্রিটে কেনাকাটা করে, নির্ভাবনায় হাঁটা চলা করে। তাকে দেখে বোঝার উপায় নেই যে একটা নিরীহ কিশোরীকে মাথায় আঘাত করে তার ঘাড়ে বিঁধিয়ে দিয়েছিল
ছুঁচলো কিছু। সকলেই জানে, তার পরিচয় কেউ জানে না, অথচ সে মিশে আছে সকলেরই সঙ্গে। স্বীকার না করে পারছি না, এ অস্বস্তি আমার মনেও ছিল। ব্যাপারটাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার তাগিদ বোধ করলাম। জোয়ানা আর আমার মধ্যে আলোচনা চলছিলই। তার মধ্যে দোষী হলো মিস্টার পাই। আমার দৃষ্টি পড়েছিল মিস গিনচের উপর। যাই হোক, কিছুদিন বেশ নিরুপদ্রবে কাটল। আমাদের চেনা জানা কেউ বেনামি চিঠি পায়নি। এমিলি বার্টন একদিন চা খেতে এসেছিলেন। মেগান মধ্যাহ্নভোজে এসেছিল। আমরা একদিন মিস্টার পাইয়ের বাড়ি থেকে ঘুরে এসেছি। গ্রিফিথ তার চিকিৎসার কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। একদিন আমরা গেলাম ভিকারেজে চা খেতে। সেদিন লিটল ফার্জ থেকে যে মারমুখী ভাবটা নিয়ে ফিরেছিলেন, তারপর আর তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু দেখে ভালো লাগলো, তার মধ্যে আগের সেই তীব্র ভাবটা আর নেই। সেটা হয়তো ছিল তার ক্ষণিকের অতি উত্তেজনার ব্যাপার। আপাতত তিনি বাগান পরিচর্যার কাজে মনোযোগ দিয়েছেন। ভিকারেজের শান্ত সুখকর পরিবেশে এসে মনটা যেন অনেকটা হালকা হয়ে গেল। একজন অতিথিকে দেখলাম ডেন কালথ্রোপের ড্রয়িং রুমে। বয়স্কা মহিলা, বেশ আলাপি আর অমায়িক, সারাক্ষণ পশম বুনে চলেছেন। এবারের অতিথির নাম মিস মার্পল। তিনি আমাদের আলোচনার বিষয়বস্তু শুনে দেখলাম বেশ শিহরিত হলেন। খুনের ঘটনায় প্রাসঙ্গিকভাবে আমাদের মধ্যে এসে পড়েছিল। মিস মার্পল মিসেস ডেন কালথ্রপকে বললেন, এই খুনের ব্যাপারটা নিয়ে এই শহরের মানুষজন কি ভাবছে, তারা কি বলছে? জোহানা বলে উঠল, মিসেস ক্লিটের কথাই আমার মনে হয়। মিসেস ক্লিটকে জানতে চাইলেন মিস মার্পল। জোয়ানা জানালো তাকে গ্রামের সকলে ডাইনি বলেই জানে। ডাইনি না ছাই, বলে উঠলেন মিসেস ডেন কালথ্রপ। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে জাহির করবার চেষ্টা করেন। লোকে তাহলে তাকে খুনের ব্যাপারে সন্দেহ করছে কেন? সবাই তো ধরে নিয়েছিল চিঠিগুলো তারই লেখা। মেয়েটাকে শুনেছি খুন করা হয়, বললেন মিস মার্পল। এতেই মিসেস ক্লিটের উপর থেকে সব সন্দেহ কেটে যাচ্ছে। কারণ তিনি যদি মেয়েটির ক্ষতি করতেন, তাহলে সে দিনে দিনে শুকিয়ে গিয়ে একদিন স্বাভাবিকভাবেই মরে যেত। ডাইনিদের ক্ষেত্রে এরকম হতেই শোনা যায়। এসব পুরনো বিশ্বাস মানুষের মন থেকে ছেঁটে ফেলার জন্য খ্রিস্টীয় মতবাদ যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে, বললেন ভিকার। এক্ষেত্রে কিন্তু কোনো কুসংস্কার নয়, অতি জঘন্য বাস্তব ঘটনার মুখোমুখি দাঁড়াতে হয়েছে আমাদের, বললেন মিসেস ডেন কালথ্রপ। যথার্থই অপ্রীতিকর ঘটনা এসব, বললাম আমি। খুবই ঠিক বলেছেন আপনি মিস্টার বার্টন, আমার দিকে তাকিয়ে বললেন মিস মার্পল। কথাটা হলো, আপনি এখানে সম্পূর্ণ অচেনা, কিন্তু বুঝতে পারছি জীবন সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন। এই অপ্রীতিকর ঘটনার রহস্য আপনিই সমাধান করতে পারেন বলে আমার ধারণা। আমি স্মিত হেসে তাকালাম মিস মার্পলের দিকে। আমার মনে হলো জীবন সম্পর্কে খুবই অভিজ্ঞ এই মহিলা। আপনি অত্যন্ত বুদ্ধিমান, তবে আত্মবিশ্বাস তুলনায় যতটা থাকা দরকার ছিল ততটা নেই, বললেন মিস মার্পল। সম্পূর্ণ অপরিচিত একজন মহিলার মুখ থেকে আমার প্রশংসা শুনে জোহানা আমার দিকে অর্থপূর্ণ চোখে তাকালো। মিস মার্পলের দিকে ফিরে বলল, দয়া করে ওকে আর আকাশে তুলবেন না মিস মার্পল, এমনিতেই মাটিতে পা পড়তে চায় না। মিস মার্পল তার হাতের পশমের কাটা বন্ধ করে বললেন, আসলে খুন করার ব্যাপারটা একটা জাদুবিদ্যার কৌশলের মতো। কাজটা এমনভাবে করা হয় যে লোক ভুল জায়গায় ভুল কিছু দেখতে থাকে। খুনিরা এভাবেই লোককে ভুল পথে চালিত করে। একদম ঠিক কথা। আমাদের খুনিকেও প্রত্যেকেই এখনো পর্যন্ত ভুল জায়গাতেই খুঁজে বেরিয়েছে।
বললাম আমি। তার কারণ হলো সকলে তাকে একজন উন্মাদ বলেই মনে করছে, কিন্তু আমার ধারণা একজন অত্যন্ত সুস্থ মস্তিষ্কের কাউকে খোঁজার কথা ছিল। ন্যাসও সেই কথাই বলছিলেন, সমাজের অতি মান্য কারুর কথাই তিনি বলছিলেন, বললাম আমি। হ্যাঁ, যথার্থই বলেছেন তিনি, বললেন মিস মার্পল। ন্যাস আরো ভেবেছিলেন বেনামি চিঠি আরো আসবে। আপনি কি এখনো বেনামি চিঠির লেখকের জন্য দুঃখিত, মিস কালথ্রপ? কেনই বা নয়, বললেন তিনি। আপনি কোনো চিঠি পেয়েছিলেন, মিস বার্টন? প্রশ্ন করলেন মিস মার্পল। পেয়েছি বই কি, জঘন্য সব কথা লেখা ছিল, বলল জোয়ানা। বয়সে যারা তরুণ আর সুন্দর, আমার মনে হয় বেনামি চিঠির লেখকরা তাদেরই বেছে নেয়। এই কারণেই আমি বললাম। হল্যান্ড কোনো চিঠি না পাওয়ায় আমি আশ্চর্য না হয়ে পারিনি। মিস হল্যান্ড মানে মিস সিমিংটনের সেই নার্সারি গভর্নেন্সের কথা বলছেন? হ্যাঁ, ও সত্যি কথা বলেছে বলে আমার মনে হয় না, জোয়ানা বলল। ওর কথা আমি বিশ্বাস করি, মিথ্যা বলেনি। ন্যাসও তাই করেছেন, বললাম আমি। এ তো খুবই অদ্ভুত কাণ্ড দেখছি, খুবই আশ্চর্যের ব্যাপার, বললেন মিস মার্পল। বাড়ি ফেরার পথে জোয়ানা বলল, তোর ও কথাটা ওখানে না বলাই ঠিক ছিল। কোন কথাটা? ন্যাস বলেছিলেন আরো চিঠি আসতে পারে। কেন উচিত হয়নি বলছিস? কারণ মিসেস ডেন কালথ্রপে অপরাধী কিনা সেটা তো কেউ এখনো জানে না। এই কথাটা তুই বিশ্বাস করিস? নিশ্চিত নই, তবে এটাও ঠিক, খুব অদ্ভুত ধরনের মহিলা তিনি। দুদিন পরের কথা, এক বিকেলে হ্যামস্টনে একটা নৈশ ভোজে গিয়েছিলাম। লিমস্টনে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ফেরার পথে গাড়ির আলোয় গোলমাল দেখা দিল। গাড়ি থেকে নেমে এক জায়গায় অনেক কষ্টে শেষ পর্যন্ত গাড়ির আলো ঠিক করলাম। পথ একদম জনশূন্য। এখানে সন্ধ্যার পরে বড় একটা কেউ পথে বের হয় না। চলতে চলতে পথের ধারে চোখ পড়ল উইমেন ইনস্টিটিউটের বাড়িটায়। তারার আলোয় ছায়ার মতো দেখতে পেলাম বাড়িটাকে। হঠাৎ কেন জানি না বাড়িটা একবার ঘুরে দেখতে ইচ্ছে হলো আমার। গাড়ি থেকে নামতেই মনে হলো যেন গেটের কাছ থেকে ছায়া মূর্তি স্যাৎ করে সরে গেল। অস্পষ্টভাবে হলেও একটা কেউ যে সরে গেল আড়ালে, এ বিষয়ে আমি নিশ্চিত। আধখোলা গেটটা ঠেলে ভেতরে ঢুকে যথাসম্ভব নিঃশব্দে আমি ঢুকে পড়লাম। ছোট একটা পথ ধরে কয়েক পা এগিয়ে একটা দরজার সামনে পৌঁছলাম। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো কাছেই কোথাও একটা খসখস শব্দ হচ্ছে। মেয়েদের পোশাকে যেরকম শব্দ হয়, শব্দটা অনেকটা সেরকম। বাড়ির কোণের দিক থেকে শব্দটা পেয়েছিলাম। আমি দ্রুত সেদিকে পা বাড়ালাম, কিন্তু সেখানে কাউকেই দেখতে পাওয়া গেল না। শব্দটাও আর নাই। কোণের দিকে একটা খোলা জানলা চোখে পড়ল। জানলা গলে কেউ ভেতরে ঢুকেছে কিনা দেখবার জন্য আমি গুটি গুটি পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। আমার পকেটে একটা টর্চ ছিল, এবার সেটা বার করে এনে সামনে আলো জ্বালালাম। সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে তীব্র স্বরে কেউ বলে উঠল, আলো নিভিয়ে দিন। চিনতে ভুল হলো না, সুপারিনটেন্ডেন্ট ন্যাশের গলা। আলো নিভিয়ে দিতে দিতেই টের পেলাম তিনি হাত ধরে টেনে আমাকে বাড়ির একটা ঘরে নিয়ে গেলেন। এই ঘরে কোনো জানলা ছিল না। বাইরে থেকে আমাদের উপস্থিতি কারো টের পাওয়ার সম্ভাবনাও ছিল না। ন্যাশ একটা সুইচ টিপে আলো জ্বাললেন। ঠিক এই সময়েই আপনি এখানে উপস্থিত হলেন, মিস্টার বার্টন? কেমন হতাশার স্বরে বললেন ন্যাশ। খুবই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে বললাম। গেটের কাছে কিছু একটা দেখেছি বলে সন্দেহ হলো আমার।
আপনি নিশ্চিত কাউকে দেখতে পেয়েছিলেন? অস্পষ্টভাবে দেখা কেউ মনে হলো গেট দিয়ে ঢুকলো। তারপরে বাড়ির কোণের দিকে একটা মৃদু খসখস শব্দ মনে হলো। আপনি ঠিকই দেখেছেন। বাড়িটা ঘুরে এসেছিল কেউ একজন, জানলার সামনে এসে দাঁড়িয়েছিল, তারপর আপনার আসার শব্দ পেয়ে দ্রুত এগিয়ে যায়। কিন্তু সুপারিনটেন্ডেন্ট, এই ব্যাপারটা কি হতে পারে? সেই বেনামি চিঠির লেখক যে থেমে থাকবে না তা আমি জানতাম। আমার লক্ষ্যও ছিল সেটা। সে আগের মতো আবার চিঠি লিখুক। বইয়ের ছেঁড়া পৃষ্ঠাগুলো থেকে অক্ষর কেটে চিঠি লেখার কাজটা সহজেই হয়ে যাবে, কিন্তু খামের ব্যাপারটা ওভাবে করা সে পছন্দ করবে না। সে চাইবে সবকিছুই আগের মতো থাকুক, তাই একই মেশিনে ঠিকানা টাইপ করতে চাইবে সে। আমি জানতাম কোনো এক সময়ে সে অজ্ঞাত লোকটি এই ইনস্টিটিউটের ঠিকানা টাইপ করতে ঠিক আসবে। মিস গিনিচ বলে মনে করেন? অসম্ভব নয়, বললেন ন্যাস। তার মানে এখনো আপনি নিশ্চিত হতে পারেননি? হ্যাঁ, তবে যেই হোক, এই নোংরা খেলার কৌশলে রীতিমতো অভিজ্ঞ বলতে পারি। ন্যাসের কথা থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম নানাভাবেই তিনি তার কাজ করে চলেছেন। সন্দেহভাজন ব্যক্তিদের প্রতিটি পদক্ষেপ, এমনকি তারা যে চিঠি লিখছে বা ডাকে দিচ্ছে, তা সবই সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখছেন তিনি। কোনো না কোনো সময়ে অপরাধী একবার নিশ্চিত ভুল করবেই, যতই সে নিজের কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী হোক না কেন। ন্যাস অনেকটাই এগিয়ে চলেছিলেন। আচমকা উপস্থিত হয়ে আমি বাধা সৃষ্টি করলাম। আরও একবার আমি ক্ষমা প্রার্থনা করলাম। ব্যাপারটা যে এরকম হয়ে উঠতে পারে আমার জানা ছিল না। ঠিক আছে, যেতে দিন, হালকা গলায় বললেন ন্যাস। আবার পরে দেখা যাবে। আমি বিদায় নিয়ে গাড়িতে গিয়ে উঠলাম। পরদিন ন্যাসের টেলিফোন পেয়ে চমকে উঠলাম। শেষ পর্যন্ত তাকে আমরা ধরেছি, মিস্টার বার্টন। রিসিভারটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকমে সামলে নিয়ে বললাম, ধরতে পেরেছেন? ন্যাস বললেন, টেলিফোনে সব কথা বলা ঠিক হবে না। আপনার আশেপাশে নিশ্চয়ই কেউ ঘাপটি মেরে আছে। দয়া করে একবার থানায় চলে আসুন। হ্যাঁ, এখনই আসছি। খুব তাড়াতাড়ি থানায় গিয়ে পৌঁছলাম। ভেতরের ঘরে বসেছিলেন ন্যাস আর সার্জেন্ট পার্কিন্স। ন্যাস হাসি মুখে বললেন, এতদিনে আমাদের দুর্ভাগ্যের শেষ হলো। অনেক হয়রানি হতে হয়েছে। নিন, দেখুন। একটা চিঠি টেবিলের উপর ছুঁড়ে দিলেন। তুলে দেখলাম চিঠিটা পুরোপুরি টাইপ করে লেখা, ভাষাও অনেকটা মোলায়েম। চিঠিটা ছিল এরকম: মরা বউয়ের জায়গা নেবার চেষ্টা করে বিশেষ লাভ হবে না। তোমার অবস্থা দেখে শহরের সকলে হাসাহাসি করছে। দেরি হবার আগেই কোথাও পালাও, দূরে কোথাও, যত তাড়াতাড়ি পারো, নইলে তোমার অবস্থাও অন্য মেয়েটির মতো হবে। চিঠিটা পড়া শেষ করে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে ন্যাসের দিকে তাকালাম। মিস হল্যান্ড পেয়েছেন চিঠিটা? আজ সকালে। উনি এতদিন কোনো চিঠি পাননি কেন সে কথা ভেবেই অবাক লাগছে, পার্কিন্স বললেন। এটা কে লিখেছে? জানতে চাইলাম আমি। ন্যাসকে খুবই হতাশাগ্রস্ত আর ক্লান্ত লাগছিল। তিনি ধীরে ধীরে বললেন, খুবই দুঃখের ব্যাপার যে একজন বিশিষ্ট ভদ্রলোক ব্যাপারটাতে প্রচণ্ড আঘাত পাবেন, কিন্তু বুঝতেই তো পারছেন আমরা নিরুপায়। কে লিখেছে চিঠিটা? আবার জানতে চাইলাম আমি। মিস এমি গ্রিফিথ। সেদিন বিকেলেই পরোয়ানা নিয়ে ন্যাস আর পার্কিন্স গ্রিফিথের বাড়ি গেলেন। ন্যাসের অনুরোধে আমাকেও সঙ্গে যেতে হলো। তার ধারণা ডাক্তার প্রচণ্ড আঘাত পাবেন। আঘাত সামলে নেওয়ার ব্যাপারে আমি তাকে সাহায্য করতে পারবো। আমি অবশ্য আশান্বিত ছিলাম, কেননা ওয়েন আমাকে পছন্দ করেন। সদরে ঘণ্টা বাজিয়ে আমরা মিস গ্রিফিথের খোঁজ করলাম। আমাদের ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো।
সেখানে তখন মিস হল্যান্ড, মেগান আর মিস্টার সিমিংটন চা পান করছিলেন। আপনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই মিস গ্রিফিথ, এমির দিকে তাকিয়ে বললেন ন্যাশ। এমি চায়ের আসর থেকে উঠে আমাদের কাছে এলেন। মনে হলো তার চোখে চকিতে ভয়ের ছায়া পড়েই মিলিয়ে গেল। তিনি স্বাভাবিক উচ্ছল ভঙ্গিতেই কথা বলতে লাগলেন। এমি ড্রয়িং রুম পার হয়ে একটা ছোট্ট ঘরে আমাদের নিয়ে এলেন। আমি দরজা বন্ধ করতে গিয়ে দেখলাম সিমিংটন ঘাড় ঘুরিয়ে একবার তাকালেন। ন্যাশের হাবভাবে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন কিছু একটা ঘটেছে। আইন সংক্রান্ত ব্যাপারে পুলিশের সংস্পর্শে আসার অভিজ্ঞতা একজন সলিসিটর হিসেবে তার না থাকার কথা নয়। মনে হলো তিনি চেয়ার ছেড়ে উঠবার উদ্যোগ করছেন। ন্যাশ ততক্ষণে তার কর্তব্য শুরু করে দিয়েছেন। অত্যন্ত শান্ত ধীর ভঙ্গিতে মার্জিত স্বরে তিনি এমিকে উদ্দেশ্য করে বললেন, মিস গ্রিফিথ, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। অবশ্য আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানাও আছে আমার কাছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা হলো না খুনের নয়, তবে বেনামি চিঠির। এখানে যেসব চিঠি লোকেরা পেয়ে চলেছে সেগুলো লিখেছেন আপনি। ন্যাশের কথা শুনে এমি উচ্চ কণ্ঠে হেসে উঠলেন। এসব জঘন্য চিঠি আমি লিখব? আপনি ভাবলেন কি করে? আপনার মাথা ঠিক আছে তো? তারপর তীব্র শ্লেষের দৃষ্টি হেনে বললেন, না ওসব চিঠি আমি লিখিনি। ন্যাশ এবারে হল্যান্ডকে লেখা চিঠিটা পকেট থেকে বের করে বললেন, এই চিঠিটা আপনি লেখেননি বলছেন? চকিতের জন্য ইতস্তত করলেও কণ্ঠস্বরে বদল হলো না। বললেন, না, এই চিঠি আমি কোনোদিনই লিখিনি। তাহলে একটু খুলেই বলা যাক মিস গ্রিফিথ। আপনার হয়তো মনে পড়তে পারে, গত পরশু রাত 11টা থেকে 11:30টার মধ্যে উইমেন্স ইনস্টিটিউটে সেখানকার টাইপ মেশিনে আপনাকে এই চিঠি টাইপ করতে দেখা গেছে। গতকাল এই চিঠি সহ অনেকগুলো চিঠি নিয়ে আপনি ডাকঘরে ঢুকেছিলেন। চিঠিগুলো ডাকে দেবার জন্য গিয়েছিলাম, কিন্তু এই চিঠি আমি ডাকে দিইনি। তা ঠিক, আপনি ডাকে দেননি, কিন্তু চিঠিটা যাতে ডাক বাক্সে ফেলা হয় তার জন্য অত্যন্ত চতুর কৌশল অবলম্বন করেছিলেন। ডাক টিকিটের জন্য অপেক্ষা করার সময় আপনি এই চিঠি সকলের অলক্ষ্যে মাটিতে ফেলে দিয়েছিলেন, যাতে অন্য কারো চোখে পড়লে ডাক বাক্সে ফেলে দেয়। বস্তুত হয়েছিলও তাই। এইসব কি হচ্ছে? এমি, তোমার আইনের সাহায্য দরকার মনে করলে আমি তৈরি আছি। একথা শুনেই এমি দুহাতে মুখ ঢেকে একটা চেয়ারে বসে পড়লেন। দৃশ্যতই তিনি ভেঙে পড়লেন। ডিক, তুমি চলে যাও, দয়া করে চলে যাও। প্রিয় এমি, আমার মনে হচ্ছে তোমার একজন সলিসিটর দরকার। হ্যাঁ, কিন্তু তুমি নয়। আমি সহ্য করতে পারবো না। না, আমি চাই না। সিমিংটন তার আইনি বুদ্ধিতে মনে হয় ব্যাপারটা অনুমান করতে পারলেন। তিনি শান্ত স্বরে বললেন, তবে আমি এক্সামটনের মাইল্ড মেকে ডেকে আনছি। এমি ফুঁপিয়ে কাঁদছিলেন। সেই অবস্থাতেই মাথা নেড়ে সায় দিলেন। সিমিংটন ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেই মুহূর্তে ওয়েন গ্রিফিথ দরজার সামনে পৌঁছল। দুজনে প্রায় ধাক্কা লাগার মতো অবস্থা। এসব কি ব্যাপার ন্যাস? আমার বোন? হ্যাঁ ডাক্তার গ্রিফিথ, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। আমার বোন এসব চিঠির জন্য দায়ী? আপনি তাই মনে করেন? সে বিষয়ে আমার সন্দেহ নেই ডাক্তার। আমি সত্যিই খুবই দুঃখিত, বললেন ন্যাশ। পরে এমির দিকে তাকিয়ে বললেন, মিস গ্রিফিথ, প্রয়োজনে আপনি একজন সলিসিটরের পরামর্শ নিতে পারবেন। এবারে দয়া করে আমাদের সঙ্গে আসতে হবে। এমি? ওয়েন গ্রিফিথ বোনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন। এমি একবারও ওয়েনের দিকে তাকালেন না। তাকে পাশ কাটিয়ে ঘরের বাইরে চলে গেলেন। সকলে চলে গেলে ঘরে বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন ওয়েন
আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। এমি এসব করেছে একথা আমি বিশ্বাস করতে পারছি না। কোথাও ভুল হলেও তো হতে পারে, আমি বলার চেষ্টা করলাম। তাহলে ও কথাটা এভাবে বলল কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না। থপ করে একটা চেয়ারে বসে পড়লেন ওয়েন। আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে এক গ্লাস কড়া পানীয় জোগাড় করে আনলাম। এক চুমুকে গ্লাসের পানীয়টুকু শেষ করে খানিকটা যেন চাঙ্গা হলেন। পরে বললেন, ব্যাপারটার জন্য আদৌ প্রস্তুত ছিলাম না মিস্টার বার্টন। এখন অনেকটা সামলে উঠতে পেরেছি। আমার কিছু করণীয় থাকলে বলুন গ্রিফিথ। কারোরই আর কিছু করার নেই, কিছুই না। এই সময় দরজা ঠেলে ঘরে ঢুকলো জোয়ানা। তাকে অতিশয় বিমর্ষ দেখাচ্ছিল। ওয়েনের দিকে এগিয়ে গিয়ে আমাকে বলল, তুই এবারে যেতে পারিস জেরি, এটা আমার কাজ। আমি উঠে দাঁড়ালাম নীরবে। দরজার মুখে গিয়ে ফিরে তাকালাম একবার। দেখলাম ওয়েনের সামনে সে হাঁটু মুড়ে বসেছে। সেদিন জোয়ানা যখন বাড়ি ফিরল তাকে দেখে আমি খুশি হতে পারিনি। কেমন ফ্যাকাশে আর ক্লান্ত লাগছিল ওকে। ওর মনোভাবটা বুঝবার জন্য হালকা স্বরে বললাম, তাহলে তোর দেবদূতকে খুঁজে পেয়েছিস? না জেরি, ওয়েন জানিয়েছে আমাকে গ্রহণ করতে পারবে না। ও খুবই আত্মমর্যাদা সচেতন। আমার দীর্ঘশ্বাস পড়ল। বললাম, আমার মেয়ে বন্ধুটিও আমাকে চায় না। বলা বাহুল্য, ইতিমধ্যে ঘটনা বিপর্যয়ের মধ্যে দিয়েই আমার আর মেগানের সম্পর্ক নিকটতর হয়েছিল। তাকে আমি বিয়ের প্রস্তাব করেছিলাম। সে প্রত্যুত্তরে গম্ভীর স্বরে আমাকে জানিয়েছিল, তোমার স্ত্রী হওয়ার যোগ্য আমি নই। তুমি আমাকে ভালোবাসো জানি, কিন্তু আমি ভালোবাসার চেয়ে ঘেন্না করতেই বেশি শিখেছি। এভাবেই সে আমাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আমি নিরাশ না হয়ে তাকে জানিয়েছি আমি তার মুখ চেয়ে আশা করেই থাকব। জোয়ানাকে আমাদের দুজনের সম্পর্কের পরিণতি সম্পর্কে যথাসময়েই জানিয়েছিলাম। এই মুহূর্তে দুজন সমব্যথী মানুষের নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। কয়েক মিনিট পরে জোয়ানা বলে উঠল, জেরি, এই মুহূর্তে বার্টন পরিবারের বলতে পারা যায় কোনো চাহিদাই নেই। আমি সজীব কণ্ঠে বলার চেষ্টা করলাম, তাতে কিছু যায় আসে না। এখনো আমরা দুজনে দুজনের জন্য রয়েছি। হ্যাঁ, আপাতত এটাই আমাদের সান্ত্বনা, বলল জোয়ানা। পরদিন ডাক্তার গ্রিফিথ এলেন। জোয়ানা সম্পর্কে আবেগময় কণ্ঠে অনেক কথা বলতে লাগলেন। অতি চমৎকার মেয়ে জোয়ানা। ও যেভাবে নিজেকে আমার কাছে তুলে ধরেছে তার তুলনা হয় না। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি তাকে গ্রহণ করতে পারছি না। ওয়েন আমাকে বোঝাতে চাইলেন যে ঘটনা ঘটেছে এমিকে নিয়ে, এসব জানাজানি হবার পর যেরকম নোংরা আলোচনা শুরু হবে, জোয়ানাকে তা স্পর্শ করে তিনি তা চান না। জোয়ানা যে দুর্বল মনের মেয়ে নয়, বিপদের দিনে পাশে দাঁড়াবার মতো দৃঢ়তা তার আছে, আমি ভালো করেই জানি। তাই গ্রিফিথের কথাগুলোকে আমার গাল ভরা বুলি বলেই মনে হলো। আমি বিরক্তির সঙ্গেই বলেছিলাম যে তিনি অনভিপ্রেতভাবে বড় বেশি মহত্ব দেখিয়ে ফেলছেন। গ্রিফিথ চলে গেলে হাঁটতে হাঁটতে হাই স্ট্রিটের দিকে গেলাম। দেখলাম ওখানে সকলেই মুখরোচক আলোচনার খোরাক পেয়ে বেশ জমিয়ে তুলেছে। ন্যাশের সঙ্গে দেখা হলো। তিনি জানালেন এমিলি বার্টনের যে বইটা আমি আবিষ্কার করেছিলাম তার ছেঁড়া পাতাগুলো গ্রিফিথের বাড়ির সিঁড়ির নিচের দেওয়াল আলমারিতে পাওয়া গেছে। দেওয়াল কাগজে সেগুলো মুড়ে রাখা ছিল। এটা পাওয়াতে তাদের মামলা সাজানোর কাজ অনেক সহজ হয়ে গেছে। আমি চিন্তিত হয়ে বললাম, ওরকম একটা জায়গাতে মালপত্র গুঁজে রাখার ঝুঁকি মহিলারাই বেশি নেয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, অপরাধী মনস্তত্ত্ব ওরকমই দেখা যায়। আর একটা কথা,
মৃত অ্যাগনেস উডের খুনের একটা সূত্র পাওয়া গেছে। আমি আগ্রহের দৃষ্টিতে তাকালাম ন্যাশের দিকে। ডাক্তারের ডিসপেন্সারি থেকে একটা ভারী নোড়া গোছের পাথরের টুকরো পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত ওটা দিয়েই ওই মেয়েটার মাথায় আঘাত করা হয়েছিল, বললেন ন্যাশ, তার মুখে সাফল্যের হাসি। ওরকম একটা অদ্ভুত জিনিস বয়ে নিয়ে যাওয়া তো বেশ ঝক্কির কাজ, বললাম আমি। মিস গ্রিফিথের পক্ষে অসুবিধাজনক ছিল না। ঘটনার দিন বিকেলে তিনি লাল গাইডের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেদিন রেড ক্রসের অফিসে তিনি গিয়েছিলেন। বেশ বড় একটা ঝুড়ি তার হাতে ছিল। বুঝলাম, কিন্তু সেই শিকটা বোধহয় খুঁজে পাওয়া যায়নি। না, সেটা আর কোনোদিন পাওয়া যাবেও না। উন্মাদ হলেও সেই খুনি হাতের কাছে প্রমাণ রেখে যাওয়ার মতো মতিচ্ছন্ন নয়। ভিকারেজে খবরটা যখন পৌঁছলো, শুনে মিস মার্পল খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন। তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে ব্যাপারটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন। মিস মার্পল বেশ জোরের সঙ্গেই তার আত্মবিশ্বাসের কথা আমাদের জানিয়েছিলেন। না মিস্টার বাটন, আমি নিশ্চিত কথাটা সত্যি নয়। এ হতে পারে না, তা বলবার কোনো উপায় নেই মিস মার্পল। পুলিশ ফাঁদ পেতে অপেক্ষায় ছিল। এমিকে তারা চিঠিটা টাইপ করতে দেখেছে, বললাম আমি। তা হতে পারে, কিন্তু ওখানেই শেষ নয়। পুরনো ছিঁড়ে নেওয়া যে পৃষ্ঠাগুলো থেকে অক্ষর কেটে বেনামি চিঠিগুলো লেখা হয়, সেগুলো তাঁর বাড়ি থেকেই পুলিশ উদ্ধার করেছে। যেন আমার কথাগুলো বুঝতে পারলেন না, এমনি হতভম্বের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইলেন মিস মার্পল। তারপর ধীরে ধীরে বললেন, এ খুবই খারাপ ব্যাপার মিস্টার বাটন, খুবই সাংঘাতিক ব্যাপার। এ সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন মিস ডেন কালথ্রপ। কি হয়েছে জেন, তোমার মুখ অমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? ব্যস্ত হয়ে বললেন ভিকারের স্ত্রী। ও, এখন তাহলে কি হবে? বিহ্বল স্বরে বললেন মিস মার্পল। কি নিয়ে এত ভাবনায় পড়লেন জেন? ও না, সব ঠিকমতো মনে আসে না, কোথাও কিছু একটা আছে। মিস মার্পল হঠাৎ এমন ভেঙে পড়লেন যে আমি কিছুই বুঝতে পারলাম না। মিসেস ডেন কালথ্রপ তখনই তার বন্ধুকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন। সেদিন বিকেলে বাড়ি ফেরার পথে মিস মার্পলের সঙ্গে আবার দেখা হলো আমার। তাকে এমনভাবে দেখতে পাবো আশাই করতে পারিনি। গ্রামের শেষে মিসেস ক্লিটের বাড়ির কাছে একটা ছোট্ট ব্রিজের কাছে দাঁড়িয়ে মেগানের সঙ্গে কথা বলছিলেন। মেগানের সঙ্গে সারাদিন একবারও আজ দেখা হয়নি। তার সঙ্গে কথা বলার জন্য খুবই উদ্গ্রীব হয়েছিলাম। এখন মেগানকে দেখতে পেয়ে আমি দ্রুত পায়ে এগিয়ে গেলাম, কিন্তু কাছাকাছি হবার আগেই মেগান অন্যদিকে হাঁটতে শুরু করলো, আর মিস মার্পল এগিয়ে এসে আমার পথ আগলে দাঁড়ালেন। আপনার সঙ্গে কিছু কথা ছিল মিস্টার বাটন, বললেন তিনি। মেগানের সাথে কথা বলার ইচ্ছা ছিল। ও চলে যাচ্ছে কেন? না, এখন মেগানকে বিরক্ত করা ঠিক হবে না। মেয়েটার সাহস নষ্ট করা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি শান্ত হয়ে দাঁড়ান। মিস মার্পলের গলার স্বরে এমন কিছু ছিল যে আমার কেমন ভয় জেগে উঠল। কিছুই বুঝতে পারলাম না আমি। মাথা নিচু করে মেগানকে অনুসরণ করা থেকে নিরস্ত হলাম। বাড়িতে কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। মেগানের সঙ্গে দেখা হলো, অথচ কোনো কথা বলতে পারলাম না। মিস মার্পলই বা তার সঙ্গে অমন একটা জায়গায় দাঁড়িয়ে করছিলেন কি? কি বলছিলেন? তিনি আমার পথ আগলে কি বোঝাতে চেয়েছিলেন? শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখা সম্ভব হলো না। রাত 9:30 নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। শহরের পথ পেরিয়ে সিমিংটনের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। গেট খুলে ভেতরে ঢুকলাম। বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। ঝাপসা অন্ধকারে বেশি দূর দৃষ্টি চলে না। গোটা বাড়িটা অন্ধকারে স্তূপের মতো মনে হচ্ছিল। একদিকে বাড়ির জানলায় সামান্য আলোর রেখা চোখে পড়ল। মনে হলো ওটা বসার ঘরেরই আলো। সদর দরজার দিকে যেতে গিয়েও পা টেনে নিলাম।
আমি নিচু হয়ে প্রায় হামাগুড়ি দেবার ভঙ্গিতে এগিয়ে থাকা একটা ছোট্ট ঝোপ পার হয়ে জানলাটার কাছে এসে দাঁড়ালাম। জানলার পর্দাটা ভালো করে টেনে দেওয়া ছিল না, সেই ফাঁক দিয়ে আলো আসছিল। সেই ফাঁকে চোখ রেখে ভেতরে সবকিছু পরিষ্কার দেখতে পেলাম। সিমিংটন একটা বড় আরাম কেদারায় বসেছিলেন। পাশেই হল্যান্ড কিছু সেলাই করে চলেছে, মনে হয় বাচ্চাদের কিছু। মাথা নিচু করে সেলাই করতে করতে হল্যান্ড বলছিলেন, আপনি ঠিকই বলেছেন মিস্টার সিমিংটন, বাচ্চাদের স্কুল বোর্ডিং এ যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু ওদের ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগবে। মিস্টার সিমিংটন বললেন, ব্রায়ানের ব্যাপারে আপনার কথাই ঠিক। ওনহেতে পরের টার্ম থেকে ও শুরু করবে। কলিনের জন্য আরো 1 বছর অপেক্ষা করাই ভালো, ওর বয়স এখনো কম। হ্যাঁ, কলিন একেবারেই ছোট্ট, সাধারণ একটা পারিবারিক চিত্র, কোনো বৈচিত্র্য ছিল না এর কোথাও। জানলার পর্দার ফাঁকে চোখ রেখে আমি ভাবতে লাগলাম, এখানে কেন এলাম? সহসা সামনের দৃশ্যের পট পরিবর্তন হলো। চমকে উঠলাম মেগানকে দরজা ঠেলে ঘরে ঢুকতে দেখে। বেশ একটা উত্তেজনার ভাব তার চোখে মুখে। সিমিংটনের দিকে তাকালো। অবাক হয়ে দেখলাম তার চোখ জ্বলছে, মুখের কোথাও শিশুসুলভ ভাব নেই, কিংবা ভয় বা সংশয়ের লেশ। সিমিংটনকে মেগানের কোনো সম্বোধন করতে কখনো শুনিনি। এখনো কোনো সম্বোধন না করে সে বলে উঠল, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সিমিংটন ভ্রু কুঁচকে তাকালেন। মনে হলো তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। মেগান নির্বিকার মুখে তাকিয়ে রইল সিমিংটনের দিকে। তার চোয়ালে দৃঢ়তা ব্যঞ্জক ভাব ফুটে উঠেছে স্পষ্ট। ওই অবস্থাতেই সে হল্যান্ডের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো আপত্তি নেই তো এলসি? আপত্তি থাকবে কেন? বলে সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোলো। মেগান সরে গিয়ে ওকে যাবার পথ করে দিল। দরজার ওপাশে গিয়ে ঠোঁট চেপে এলসি এক মুহূর্তের জন্য তাকালো ভেতরে, পরক্ষণে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। এবার বলো মেগান, কি বলতে চাইছো? বিরক্তির সঙ্গে বললেন সিমিংটন। 1 পা 2 পা করে টেবিলের কাছে এগিয়ে এলো মেগান। শটান সিমিংটনের মুখের দিকে তাকিয়ে বলল, আমার কিছু টাকা দরকার। টাকা? বেশ কড়া স্বর বেরোলো সিমিংটনের গলা থেকে। এ কথা তো কাল সকালেই বলা যেত। তোমার হাত খরচ কম পড়েছে মনে হয়। আমি বেশ কিছু টাকা চাই, দৃঢ় স্বরে বলল মেগান। সিমিংটন এবার নড়ে চড়ে বসলেন, তীক্ষ্ণ স্বরে বললেন, তুমি তো কয়েক মাসের মধ্যেই সাবালিকা হবে, তখন তোমার দিদিমার রেখে যাওয়া সব টাকাই তুমি হাতে পেয়ে যাবে। জানি জানি, আমি তোমার কাছ থেকেই টাকা চাই। মনে করতে পারো এটা একটা ব্ল্যাকমেল। আমি যতদূর শুনেছি আমার বাবাও এই ব্ল্যাকমেল করার জন্যই জেলে গিয়েছিল। আমি তো তারই মেয়ে। আমি তোমাকে টাকা দিতে বলেছি কারণ ওদিন আমার মার ঘরে তার ওষুধের পুড়িয়ায় তোমাকে কিছু একটা মেশাতে দেখেছিলাম। টাকা না পেলে এই কথাটা আমি সকলকে। কথাটা অসম্পূর্ণ রেখে থেমে গেল মেগান। কর্কশ কণ্ঠে বলে উঠলেন সিমিংটন, এসব তুমি কি বলছো? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি জানি সব কথাই তুমি বুঝতে পারছো। শয়তানের হাসি হাসলেন সিমিংটন। হাসতে হাসতে লেখার টেবিলের কাছে এগিয়ে গেলেন। ড্রয়ার থেকে একটা চেক বই বার করে একটা চেক লিখে নিয়ে ফিরে এসে মেগানের দিকে এগিয়ে ধরলেন। বললেন, তুমি এখন বড় হয়েছ, তোমার বিশেষ পছন্দের কিছু কেনার ইচ্ছে হতেই পারে, আমি বুঝতে পারি, কিন্তু তার জন্য সব আবোল তাবোল কি বলতে শুরু করলে তুমি? আমি কিছুই বুঝতে পারলাম না। যাগে, এ নাও। চেকটাই চোখ বুলিয়ে নিয়ে মেগান বলল, ধন্যবাদ, এতেই আপাতত চলবে। মেগান ঘর ছেড়ে বেরিয়ে গেলে সিমিংটন দরজার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কি ভাবলেন, পরে চেয়ারে বসে পড়লেন। সিমিংটনের মুখের ভাব দেখে আমার বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। মনে হলো মেগানের সমূহ বিপদ। আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে এগিয়ে যেতে লাগলাম। সহসা সামনের দেওয়ালের ধারের ঝোপটা যেন অন্ধকারে সচল হয়ে উঠল।
সামনে পা বাড়াবার আগেই বুঝতে পারলাম ঝোপের আড়াল থেকে ন্যাশের দুটো হাত আমাকে জাপটে ধরল। কানের কাছে তার ফিসফিস কথা শুনতে পেলাম, উত্তেজিত হবেন না মিস্টার বার্টন, সঙ্গে আসুন। আমি স্তম্ভিত হবারও অবকাশ পেলাম না। হামাগুড়ি দিয়ে ন্যাশকে অনুসরণ করতে বাধ্য হলাম। এভাবেই বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত এসে সোজা হয়ে দাঁড়ালেন ন্যাশ। পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছলেন। মোক্ষম সময় এসে হাজির হয়েছেন, নিচু স্বরে বললেন ন্যাশ। মেগানের কথা ভেবে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল মেয়েটা একেবারে বাঘের মুখে পড়েছে, দেরি হলেই মরবে। ন্যাশকে রুদ্ধ নিঃশ্বাসে বললাম, মেয়েটার মুখ লক্ষ্য করেছিলেন? মেঘান নির্ঘাত বিপদে পড়বে, ওকে এক্ষুনি এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। শান্ত হন মিস্টার বার্টন। ন্যাশ আমার হাত চেপে ধরে বললেন, এই সময় এমন অধীর হলে চলবে না। আমি যা বলবো তার বাইরে কিচ্ছু করতে যাবেন না, ঈশ্বরের দোহাই। ন্যাশ কি বলতে চাইছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এটা আর গোপন ছিল না যে কিছু একটা অনুমান করে তিনি এখানে ফাঁদ পেতে বসেছিলেন। দৈবাত এসে পড়ায় আমি দৃশ্যপটে চলে এলাম। মেগান যে নিরাপদ নয় সে কথা আমার মতো তিনি বিচক্ষণ বুঝতে পেরেছেন। জেনে শুনে নিশ্চয়ই তাকে তিনি বিপদের মুখে ফেলে রাখবেন না, এই বিশ্বাস থেকে শেষ পর্যন্ত আমাকে তার কথা মেনে নিয়ে ধৈর্য ধরতে হলো। বেশ, আপনার কথাই মেনে চলবো, কথা দিলাম, তবে শেষ না দেখে এখান থেকে নড়ব না। বেশ, এবারে শুনুন, বললেন ন্যাশ। তিনি জানালেন, পার্কিন্স ইতিমধ্যে বাড়িতে ঢোকার পেছনের দরজা খুলে রেখেছে। আমাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। রীতিমতো দুঃসাহসিক একটা অভিযানের ইঙ্গিত, কিন্তু এটাও ঠিক যে উপরে যেতে না পারলে মেগানের কি হলো তা জানার উপায় থাকবে না। ন্যাশকে অনুসরণ করে এরপর পেছন দিকে এলাম। দরজা খোলাই পাওয়া গেল। পার্কিন্স নিখুঁতভাবে কাজ সেরে রেখেছে। দুজনে মিলে মন্থর পায়ে ওপরে উঠে গেলাম। ওখানে ভেলভেটের পর্দায় ঢাকা জানলার আড়ালে আত্মগোপন করলাম। রাত 2টো পর্যন্ত ওখানেই কান পেতে বসে থাকতে হলো আমাদের। এক সময় একটা দরজা খোলার শব্দ পাওয়া গেল। পর্দার আড়াল থেকে চোখে পড়ল সিমিংটন ঘর থেকে বেরিয়ে চাতাল পার হয়ে মেগানের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1 মিনিট নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন, তারপর নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। আমার অধীর হওয়ার কারণ ছিল না। ন্যাশ আমাকে নিশ্চিন্ত করার জন্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন মেগান সম্পূর্ণ নিরাপদ। সার্জেন্ট পার্কিন্স মেগানের ঘরে দরজার আড়াল থেকে মেগানের উপর নজর রাখছেন। পার্কিন্সের তৎপরতা ও কর্মকুশলতায় সন্দেহ ছিল না আমার, তাই নিশ্চিন্ত ছিলাম। সিমিংটন ঘরে ঢুকলেও মেগান অরক্ষিত অবস্থায় নেই। তবুও সত্যি কথা বলতে একটা বিষম উত্তেজনা আমাকে যেন ক্রমাগত সামনে ছুটে যাওয়ার তাগিদ দিয়ে চলেছিল। ওভাবে বেশিক্ষণ চুপচাপ থাকতে পারতাম কিনা সন্দেহ, যদিও সদা সতর্ক ন্যাশ শক্ত হাতে আমার কবজি চেপে ধরে রেখেছিলেন। বুকের ভেতরে তোলপাড় চলছিল। একটি মুহূর্তকে 1 ঘন্টা সময় বলে মনে হচ্ছিল। সিমিংটন এতক্ষণ ঘরের ভেতর কি করছেন? ন্যাশকে কিছু জিজ্ঞেস করবার উপায় ছিল না। তার অচঞ্চল চোখ দুটি মেগানের দরজার দিকে তাকিয়ে স্থির হয়েছিল। সহসা চোখে পড়ল সিমিংটন নিদ্রিত মেগানকে দুহাতের উপর তুলে ধরে ধীরে ধীরে নিচে নেমে চলেছেন। ন্যাশ আমার হাত ছেড়ে দিল। কিছুটা দূর থেকে সিমিংটনকে অনুসরণ করে চলল। আমিও চললাম তার পেছনে। নিচে নেমে সিমিংটন মেগানকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। ধীরে ধীরে তাকে নামিয়ে এনে মাথাটা গ্যাসের উনুনের উপর রাখলেন। ধীর হাতে গ্যাস চালু করে দিলেন। ঠিক এই মুহূর্তেই আমি আর ন্যাশ ঘরের ভেতরে লাফিয়ে ঢুকলাম। সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন ন্যাশ। চকিতে পেছনে ঘুরে তীব্র দৃষ্টিতে তাকালেন সিমিংটন। পরক্ষণেই একেবারে ঝিমিয়ে পড়লেন। আপনার খেলা শেষ সিমিংটন, মূর্তিমান সমনের মতো ন্যাশ মুখোমুখি গিয়ে দাঁড়ালেন। আমি ছুটে গিয়ে মেগানকে কোলে তুলে কল ঘুরিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। সিমিংটন বুঝতে পেরেছিলেন বাধা দেবার চেষ্টা করে কোনো লাভ হবে না।
খেলাটা নিখুঁতভাবে শুরু করলেও শেষ করার আর কোনো সুযোগ নেই। একেবারে ভেঙে পড়লেন তিনি। এভাবে যে হেরে যেতে হবে নিশ্চয়ই কল্পনাও করতে পারেননি। ওপরে অর্ধচেতন মেগানের বিছানায় বসে তাকে সুস্থ করে তুলবার চেষ্টা করছিলাম। ন্যাস যে এত বড় একটা ঝুঁকি নেবে স্বপ্নেও ভাবিনি। তার এই দুঃসাহস কিছুতেই মেনে নিতে পারছিলাম না। রাগে বিরক্তিতে মন বিষিয়ে উঠছিল। এটা আপনার খুবই অন্যায় কাজ হয়ে গেছে। এত বড় ঝুঁকি নেওয়া আপনার উচিত হয়নি। শান্ত হন মিস্টার বাটন। মিস মেগান এক্ষুনি ঠিক হয়ে যাবেন। ও আদৌ সুস্থ হবে বলে আমি বিশ্বাস করতে পারছি না, অধৈর্যের সঙ্গে বলে উঠলাম। মিস মেগানের বিছানার পাশে যে দুধের গ্লাস ছিল তাতে বিষ রাখার মতো বোকা সিমিংটন ছিলেন না। আমাকে সান্ত্বনা দিয়ে বললেন ন্যাস, ঘুমের ওষুধই মেশানো ছিল দুধে। মেগানকে বিষ খাওয়ানোটা ওর পক্ষে বড় বেশি ঝুঁকি হয়ে যেত। মিস গ্রিফিথের গ্রেপ্তারের পর সিমিংটন তার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন। এরপর এখানে বিষ প্রয়োগ বা আঘাতজনিত কোনো রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটানো তার পক্ষে খুবই বিপজ্জনক হয়ে পড়ত। মেগানের মৃত্যুটাকে তিনি আত্মহত্যার ঘটনা বলেই দেখাবার মতলব করেছিলেন। মায়ের আত্মহত্যার শোক সইতে না পেরে একটি অসুখী মেয়ে গ্যাসের উনুনে মাথা রেখে নিজেকে শেষ করে দিয়েছে। লোকে এটা স্বাভাবিকভাবেই মেনে নিত, বিশেষ করে মেগানকে অস্বাভাবিক মেয়ে বলেই যখন অনেকে মনে করত। ন্যাসের কথায় যুক্তি থাকলেও মেগানের ব্যাপারটা আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু ওর জ্ঞান ফিরতে অনেক দেরি হচ্ছে। ডাক্তার গ্রিফিথ তো ভালো করেই পরীক্ষা করে গেলেন, তবু চিন্তা করছেন কেন? হার্ট, নাড়ি সবই স্বাভাবিক, কিছুক্ষণ ঘুমিয়ে থেকে নিজে থেকেই জেগে উঠবে। একটু পরেই মেগান একটু নড়াচড়া করলো। বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। সুপারিনটেন্ডেন্ট মিনিট খানিক অপেক্ষা করে ঘর ছেড়ে চলে গেলেন। মেগান চোখ মেলে তাকালো। জেরি, এই তো আমি। মেগান, আমার অভিনয় ঠিক ঠিক হয়েছে তো? নিখুঁত ছিল, নকল ব্ল্যাকমেল বলে মনেই হয়নি। ঘাড় কাত করে আমার দিকে তাকালো মেগান। কতটা কি হবে বুঝতে পারছিলাম না, তাই গত রাতে তোমাকে একটা চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু খুব ঘুম পাচ্ছিল বলে শেষ করতে পারিনি। টেবিলেই আছে চিঠিটা। আমি উঠে লেখা টেবিলের কাছে গিয়ে অসম্পূর্ণ চিঠিটা পেলাম। ও লিখেছে, প্রিয় জেরি, তোমার কথা মন থেকে সরাতে পারছি না। আমার মন প্রাণ জুড়ে কেবলই তুমি। বুঝতে পারছি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমি বাঁচার কথা ভাবতে পারছি না। বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে, হাওয়ায় কনকনে ভাব। জ্বলন্ত চুল্লির তাপে ঘরের আবহাওয়া বেশ আরামপ্রদ হয়ে উঠেছে। ভিখারে যে আমরা সকলে উপস্থিত হয়েছি। মিসেস ডেন কালথ্রপ সোফায় কুশনগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, এই কারণেই একজন বিশেষজ্ঞকে ডেকে আনার জন্য উঠে পড়ে লেগেছিলাম আমি। মনে পড়ল, হ্যাঁ, তিনি বলেছিলেন বটে, এসব এখনই বন্ধ করা দরকার। আমি এখনই তার ব্যবস্থা করতে চলেছি। সেদিন খুবই বেপরোয়া আর উত্তেজিত দেখাচ্ছিল তাকে। আমি অবাক হয়ে ভেবেছিলাম, ভদ্রমহিলা কি ব্যবস্থা নেন দেখাই যাক। এখন কথা শুনে বুঝতে পারলাম নিশ্চয়ই নিশ্চেষ্ট ছিলেন না মিসেস ডেন কালথ্রপ। কিন্তু কাকে ডেকেছিলেন তিনি? বিশেষজ্ঞ এমন কেউ? আর তিনি কতটা কি বা করেছেন? সত্যি ডেকেছিলেন কাউকে আপনি? জানতে চাইলাম আমি। হ্যাঁ, মিস মার্পেলের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বললেন, ওই তো বসে রয়েছেন আমার সেই বিশেষজ্ঞ, জেন মার্পল। ওই বৃদ্ধ মহিলাকে দেখতে বিশেষত্বহীন মনে হলেও এটা সত্যি জানবেন, মানুষের নানা দুরভিসন্ধির কথা তিনি জানেন। মিস মার্পল তার কুরুশের কাঁটা বুনে চলেছিলেন। ডেন কালথ্রপের কথা শুনে তিনি সুতোর গুলি সরিয়ে রাখলেন। ততটা বলা বোধহয় ঠিক হবে না, বললেন মিস মার্পল। কথাটা কিচ্ছু মিথ্যে বলিনি, তুমি তাই। সারা বছর গ্রামে পড়ে থাকি,
মানুষের অনেক কাণ্ড কারখানায় চোখে পড়ে, এই যা। সত্যি কথা বলতে প্রথম দিন আলাপ হবার পরেই বুঝেছিলাম তিনি একজন অসাধারণ মহিলা। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছিলাম যখন এখানকার খুনের তত্ত্ব নিয়ে আলোচনায় যোগ দিয়েছিলেন তিনি। আমার প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন, এটাও সত্যি কথা। তিনি আমাকে আমার নিজের দিকে তাকিয়ে বিচার করার সুযোগ করে দিয়েছিলেন। ডেন কালথ্রপের কথায় স্বাভাবিকভাবেই আমাদের সকলের আগ্রহ দৃষ্টি মিস মার্পেলের দিকে পড়ল। সকলের প্রত্যাশা অনুধাবন করতে পেরে তিনি বললেন, অপরাধগুলো সাধারণত খুব একটা জটিল থাকে না, একটু খোলা মন নিয়ে দেখলেই তা বোঝা যায়। এখানের খুনের ব্যাপারটাও ছিল খুবই সরল, খুবই সুস্থ মস্তিষ্কের কাজ, যদিও খুবই ভয়াবহ। ভয়াবহ তো বটে, আর খুবই রহস্যময়, বললাম আমি। তবে ততটা অস্পষ্ট কিছু ছিল না। আপনি তা দেখতেও পেয়েছিলেন মিস্টার বাটন? মনে হয় না বিশেষ কিছু দেখতে পেয়েছি বলে। আপনি ঠিকই দেখতে পেয়েছিলেন। সমস্ত ব্যাপারটাই আপনি আমাকে ইঙ্গিত করেছিলেন। ঘটনাগুলোর পারস্পরিক যোগসূত্র আপনার চোখ এড়াতে পারেনি, কিন্তু আত্মবিশ্বাসের অভাব থাকার জন্য আপনার অনুভূতির সঠিক তাৎপর্য ধরতে পারেননি। আপনি শুনিয়েছিলেন আগুন ছাড়া ধোঁয়া হয় না, কিন্তু ভুল করে ধোঁয়ার জাল নিয়ে মেতে ওঠার জন্য সবকিছুকেই ভুল মনে হয়েছিল। এই ভুলটা সকলেই করেছিলেন। বেনামি চিঠির ব্যাপার নিয়েই মেতে উঠেছিলেন, অথচ মজার ব্যাপার হলো সত্যিই কোনো বেনামি চিঠি ছিল না। কিন্তু মিস মার্পল, ওরকম একটা চিঠি সত্যি আমি পেয়েছিলাম। তা পেয়েছিলেন, কিন্তু সেই চিঠিগুলো ধোঁয়া ছাড়া আর কিছুই না, আসল আগুনকে আড়াল করার চেষ্টা। প্রিয় মড ব্যাপারটা অনেকটা আন্দাজ করতে পেরেছিল। যাই হোক, যদি এই বেনামি চিঠির ব্যাপারটা বাদ দেওয়া যায়, তাহলেই আসল ঘটনাটা আমাদের সকলের চোখে পড়ে যায়। বেনামি চিঠির প্রসঙ্গ সরিয়ে রাখলেই আমরা একটা মারাত্মক ঘটনার মুখোমুখি এসে পড়ি, মিসেস সিমিংটনের আকস্মিক মৃত্যু। সেটাকে সুকৌশলে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এই মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এর ফলে কার কি স্বার্থ চরিতার্থ হতে পারে? কার পক্ষে মিসেস সিমিংটনের মৃত্যু কামনা করা সম্ভব ছিল? সবার আগে দৃষ্টি পড়ে তার স্বামীর ওপরে। তার দিক থেকে কি ধরনের উদ্দেশ্য থাকা সম্ভব? দ্বিতীয় কোনো নারীর আবির্ভাব, যার প্রভাব কাটিয়ে ওঠা মিস্টার সিমিংটনের বয়সী মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এখানে এসেই শুনেছিলাম ওই বাড়িতে রূপবতী এক নার্সারি গভর্নেস আছেন। সরল সোজা ব্যাপারটা এখানেই যেন হাতছানি দিয়ে রহস্যের ইঙ্গিত করে। মিস্টার সিমিংটন ছাড়া ছাড়া মানসিকতার এক আবেগবর্জিত মানুষ। এক স্নায়বিক বিকারগ্রস্ত স্ত্রীর সঙ্গে জড়িত ছিল তার জীবন। সেই অবস্থাতেই ওই সুন্দরী তরুণীর আবির্ভাব ঘটল। ধোঁয়ার ব্যাপারটা, ওই সব বেনামি চিঠি যদি সকলকে ভুল পথে চালিত না করত, তাহলে অনিবার্যভাবে ঘটনার এই দিকে আলোকপাতই ঘটত। কিন্তু সুকৌশলে ওই বেনামি চিঠির ব্যাপারটাকেই এখানে কাজে লাগিয়ে সকলকে আরো বেশি বিভ্রান্ত করে দিয়েছিল। ওই রকম বয়সের কোনো ভদ্রলোক যখন প্রেমে পড়েন, তখন তারা খুব বেপরোয়া হয়ে পড়েন। প্রায় সময়ই তাদের উন্মাদের মতো ব্যবহার করতে দেখা যায়। এদিকে মিস্টার সিমিংটন যত দূর জানতে পেরেছি এমন চরিত্রের মানুষ ছিলেন যে মানবিক গুণাবলী বলতে তার কিছুই ছিল না। ফলে উন্মাদনা বোধ করবার মতো মনোবল একেবারেই ছিল না। কি করে মেয়েটিকে বিয়ে করা যায় এই চিন্তাতেই একেবারে পাগল হয়ে উঠেছিলেন। এক্ষেত্রে স্ত্রীর মৃত্যু ছাড়া তার ইচ্ছা পূরণের অন্য কোনো উপায় ছিল না। ভদ্রলোক সন্তানদের স্নেহ করেন, তাদের তাই ছাড়তে চাননি। সামাজিক সম্মান বজায় রাখার চিন্তাও মাথায় ছিল। এই সব কিছু বজায় রেখে সুন্দরী গভর্নেসকে বিয়ে করতে হলে একটা খুনের ঘটনা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। ব্যাপারটা যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন তিনি অত্যন্ত কৌশলী একটা ছক কষলেন।
তার অজানা ছিল না যে কারো স্ত্রী হঠাৎ মারা গেলে স্বামীর ওপরেই প্রথমে সকলে সন্দেহ পড়ে। সে মৃত্যু যদি বিষক্রিয়ায় হয় তাহলে নানা রকম পরীক্ষার প্রশ্ন এসে তো পড়বেই। সেক্ষেত্রে নিজেকে আড়ালে রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই তিনি চাইলেন মৃত্যুর ঘটনাকে অন্য কিছুর সঙ্গে জড়িয়ে দিয়ে সকলকে ভুল পথে চালিত করতে। এই চিন্তা থেকেই একজন ভুয়ো বেনামি চিঠি লেখকের সৃষ্টি হলো। সাধারণত বেনামি চিঠির ব্যাপারে স্ত্রীলোকদেরই সন্দেহ করা হয়ে থাকে। বেনামি চিঠির লেখক স্ত্রীলোকেরাই বেশি হন। স্বাভাবিকভাবে এক্ষেত্রেও তাই হলো। তারা ধরে নিল এসব চিঠি কোনো স্ত্রীলোকেরই লেখা। সম্ভবত ডাক্তার গ্রিফিথের কাছে বেনামি চিঠির গল্প মিস্টার সিমিংটন শুনে থাকবেন। গ্রিফিথ উত্তরে থাকার সময়ে ওখানে সকলেই ওরকম চিঠি পেতে শুরু করেছিলেন। সেই গল্প শোনার পরে তিনি এমন কৌশলে চিঠিগুলো লিখলেন যাতে সকলেই ধরে নিতে বাধ্য হয় সেগুলো কোনো উন্মাদ স্ত্রীলোকই লিখছেন। উড়ো চিঠির ব্যাপারে একসময় যে পুলিশ তৎপর হয়ে উঠবে এও তিনি জানতেন। হাতের লেখা, ডাকঘরের ছাপ, টাইপ মেশিন ইত্যাদি পরীক্ষার কৌশল তারা অবলম্বন করবে। তাই তাদের চোখে ধুলো দেবার ব্যাপারে নিখুঁত চাতুরীর আশ্রয় নিলেন। খুনের লক্ষ্যে তার প্রস্তুতি চলছিল অনেক দিন ধরে। উইমেন ইনস্টিটিউটে টাইপ মেশিনটা দিয়ে দেবার আগেই সম্ভবত সমস্ত খামে ঠিকানা টাইপ করে রেখেছিলেন। আর কাজটা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য বহু আগেই কোনো এক সময় মিস এমিলির ঘরে অপেক্ষা করার ফাঁকে বেছে বেছে একটা ধর্মোপদেশের বই থেকে কতগুলো পাতা ছিঁড়ে রেখেছিলেন। এখানেও তিনি চাতুর্য অদ্ভুতভাবে কাজে লাগিয়েছেন। তিনি জানতেন ধর্মোপদেশের বইটই কেউ বড় একটা পড়ে না। কেটে নেওয়া পাতার খোঁজও তাই সহজে কেউ জানতে পারবে না। বেনামি চিঠির ব্যাপারটা যখন বেশ ভালো রকমে জমে উঠল, সকলে তাই নিয়েই মেতে উঠল, সেই সুযোগে তিনি আসল ঘটনার দিকে হাত বাড়ালেন। খুব সুবিধাজনক একটা সময় এজন্য বেছে নিলেন তিনি। সেদিন চাকর বাকরদের সাপ্তাহিক ছুটি। বিকেলে গভর্নেস বাচ্চাদের নিয়ে বাইরে গেছে। মেগানও তার সাইকেল করে বাড়ির বাইরে গেছে। নিভৃতে একটা খুনের পরিকল্পনা সম্পূর্ণ করার একেবারে প্রশস্ত সময়। কিন্তু ভাগ্যেরই প্রহসন বলতে হবে তার ক্ষেত্রে। ঘটনাচক্রে ছেলে বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়ায় অ্যাগনেস সেদিন বিকেলে বাড়ি ফিরে এসেছিল। এরকম ব্যাপার যে ঘটতে পারে মিস্টার সিমিংটন ভাবতেও পারেননি। অ্যাগনেস তাহলে কিছু দেখেছিল বলছেন? জোয়ানা জানতে চাইল। না, সঠিক বলতে পারবো না, তবে আমার ধারণা ও কিছু দেখেনি। হয়তো কিছু ধারণা করতে পারে। না, তাও নয়। আমার মনে হয় সে ছেলে বন্ধু আসতে পারে এই আশায় সারা বিকেল রান্নাঘরে জানলার ধারে বসেছিল। সত্যি কথা বলতে সেদিন বিকেলে বাড়িতে ডাকপিয়ন বা অন্য কেউই আসেনি। তাহলে মিসেস সিমিংটন কি কোনো চিঠি পাননি? কখনোই না। যাই হোক, রাতের জন্য কিছু পুড়িয়া ওষুধ গ্রিফিথস মিসেস সিমিংটনকে দিয়েছিলেন। মধ্যাহ্নভোজের পর তিনি সেটা খেতেন। মিস্টার সিমিংটন ওই দিন সবচেয়ে ওপরের পুড়িয়ার মধ্যে সাইনাইড রেখে দিয়েছিলেন। তিনি জানতেন মধ্যাহ্নভোজের পরেই তার স্ত্রী সেটা খাবেন। এরপর সিমিংটন অফিস থেকে ঠিক সময়েই বাড়ি ফিরে এলেন এবং হল্যান্ড বাচ্চাদের নিয়েও ফিরে এলো। বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ডাকলেন। এলসি তা শুনতে পেল। স্ত্রীর সাড়া না পেয়ে তার ঘরে ছুটে গিয়ে জলের গ্লাসে এক ফোঁটা সাইনাইড ফেলে দেওয়া, বেনামে চিঠিটা দলা পাকিয়ে চুল্লিতে ফেলে দেওয়া, আর এভাবে আর পারছি না লেখা কাগজের টুকরোটা স্ত্রীর কাছে রেখে দেওয়া, এই সব কাজ খুব দ্রুততার সঙ্গেই শেষ করে ফেললেন তিনি। আমার দিকে ফিরে মিস মার্পল বললেন, এই কথাটাও আপনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন মিস্টার বাটন। সাধারণত আত্মহত্যার কথা মানুষ এক টুকরো কাগজে লিখে রাখে না, তার জন্য তারা এক খণ্ড কাগজ ব্যবহার করে, অনেক সময় খামও ব্যবহার করে। তাই টুকরো কাগজের ব্যাপারটা আমার খটকা লেগেছিল, কিন্তু আপনার মতো করে তলিয়ে দেখতে তো আমি পারিনি। আসলে ব্যাপারটা একদম অন্য রকম ছিল। সিমিংটন হয়তো এই ধরনের কিছু কোথাও লিখে থাকবেন, সেটা চোখে পড়ায় লেখা সহ কাগজের টুকরো ছিঁড়ে নিয়েছিলেন মিস্টার সিমিংটন।
কার্যক্ষেত্রে সেই টুকরোটাই তিনি নিখুঁতভাবে ব্যবহার করেছিলেন। একটু থেমে মিস মার্পল আমার দিকে তাকালেন, পরে বললেন, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি আমাকে জানিয়েছিলেন, তা হলো এলসি হল্যান্ড কোনো বেনামি চিঠি পাননি। গতকাল রাতেই আমি ভাবছিলাম ও নিজেই বেনামি চিঠিগুলো লিখেছিল, তাই নিজে কোনো চিঠি পায়নি। ওহ না, বললেন মিস মার্পল, বেনামি চিঠি যারা লেখে তারা নিজেদের নামেও লিখতে থাকে, এটাই তাদের অপরাধের প্রকৃতি। ব্যাপারটা আমি অন্য দৃষ্টিকোণ থেকে দেখি। ওটা ছিল মিস্টার সিমিংটনের দুর্বলতা, বলতে পারেন মনুষ্য চরিত্রের এক বিশেষ দুর্বলতা। ভালোবাসার মেয়েকে তিনি ওরকম চিঠি দিতে চাননি। এই একটা ব্যাপারই তার দিকে আমাকে বিশেষভাবে আগ্রহী করে তুলেছিল, আর তিনি ধরাও পড়লেন। কিন্তু অ্যাগনেসকে খুন করার তো কোনো প্রয়োজন ছিল না, জোয়ানা বলল। প্রয়োজন ছিল না ঠিকই, কিন্তু তার অপরাধী মন তাকে সন্দিগ্ধ করে তুলেছিল অ্যাগনেসের ব্যাপারে, তাই তাকে খুন করে সম্ভাব্য পথের কাঁটা তিনি সরাতে চেয়েছিলেন। খুনির অপরাধী মনোভাব এরকম বিকৃত হওয়া অসম্ভব তো নয়। অ্যাগনেস প্যাট্রিজকে ফোন করেছে, এই ব্যাপারটা মিস্টার সিমিংটন দেখতে পেয়েছিলেন আমি নিশ্চিত। তিনি শুনতে পেয়েছিলেন অ্যাগনেস বলছে মিসেস সিমিংটনের মৃত্যুর পর থেকে তার খুব চিন্তা হচ্ছে, সে কিছু বুঝতে পারছে না যে কি করবে। মিস্টার সিমিংটন এই কথা শুনেই ধরে নিয়েছিলেন অ্যাগনেস কিছু দেখেছে বা শুনেছে। এরপর তিনি আর ঝুঁকি নিতে চাননি। সবাই জানে ওই দিন সারা বিকেল তিনি অফিসেই ছিলেন, আমি বললাম। ব্যাপারটা আসলে অন্যরকম। আমার বিশ্বাস অফিসে যাওয়ার আগেই তিনি মেয়েটিকে খুন করেন। মিস হল্যান্ড সম্ভবত রান্নাঘরে বা ডাইনিং রুমে ছিলেন। মিস্টার সিমিংটন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিতে সদর দরজা খুলে আবার শব্দ করে বন্ধ করে দেন, তারপর ছোট্ট পোশাকের ঘরে গিয়ে আত্মগোপন করে থাকেন। এরপর অ্যাগনেস যখন বাড়িতে ছিল তিনি বেরিয়ে এসে সদর দরজার ঘন্টা বাজান, আবার পোশাকের ঘরে লুকিয়ে পড়েন। অ্যাগনেস কেউ এসেছে বুঝে সদর দরজা খুলতে গেল, সঙ্গে সঙ্গে তিনি পোশাকের ঘর থেকে বেরিয়ে এসে পেছন থেকে ওর মাথায় আঘাত করেন, তারপর অচেতন দেহটা বয়ে নিয়ে সিঁড়ির তলায় দেওয়াল আলমারিতে ঢুকিয়ে রাখেন। সেদিন সামান্য দেরিতে অফিসে পৌঁছলেও তাকে সন্দেহ করার কোনো সুযোগ ছিল না, কেননা কেউই এ ব্যাপারে কোনো পুরুষকে সন্দেহ করেনি। জঘন্য এক ভদ্রবেশী শয়তান, বললেন মিসেস ডেন কালথ্রপ। তাহলে এমি গ্রিফিথকে নিয়ে টানা হ্যাচড়া কেন? ন্যাশের কাছে শুনলাম পুলিশ ডাক্তার গ্রিফিথের ডিসপেন্সারি থেকে হারানো নোড়া আর সেই শিকটাও পেয়েছে। ওগুলো নাকি রাখা ছিল সিমিংটনের অফিসের দলিলের একটা বাক্সের মধ্যে, বলল জোয়ানা। পাগল না হলে ওসব জিনিস এভাবে কেউ রেখে দেয়, বললাম আমি। কিন্তু ওই নোড়া দিয়ে সিমিংটন অ্যাগনেসকে মারেনি, বলল জোয়ানা। ওখানে একটা ডার্বি ঘড়ি ছিল, তাতে চুল আর রক্ত লেগেছিল। এমি যেদিন গ্রেপ্তার হয় সেই দিনই তিনি সেটা চুরি করেন, আর ওই ছেঁড়া বইয়ের পাতাগুলো সেদিনই তার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কথা হলো, পুলিশ যে এমিকে গ্রেপ্তার করলো, তারা কি সত্যি ওই চিঠিটা তাকে লিখতে দেখেছিল? এমি ওই চিঠি সত্যিই লিখেছিলেন, বললেন মিস মার্পল। হঠাৎ ওরকম চিঠি লিখতে গেলেন কেন? হঠাৎ কেন হবে? এমি বহুদিন থেকেই সিমিংটনের প্রেমে হাবুডুবু ছিলেন। হায় কপাল, বললেন মিসেস ডেন কালথ্রপ। দুজনের মধ্যে সম্পর্ক খুবই নিবিড় ছিল। মিসেস সিমিংটন মারা যাবার পর তাই এমি খুবই আশান্বিত হয়ে পড়েছিল, কিন্তু যখন লোকমুখে এলসি হল্যান্ডকে নিয়ে সম্ভাবনার কথা ছড়িয়ে পড়ল, স্বাভাবিকভাবেই এমির মন ভেঙে পড়ল। সেই হতাশা থেকেই তিনি এলসিকে সরাবার জন্য একটা বেনামি চিঠি লেখার পরিকল্পনা নেন, যাতে ভয় পেয়ে এলসি এখান থেকে সরে পড়ে। নতুন আর একটা চিঠিকেও আগেকার বেনামি চিঠির লেখকের কীর্তি বলেই লোকে ধরে নেবে। নিশ্চয়ই এরকম ভেবে নিয়েছিলেন তিনি, তবুও যথেষ্ট সতর্ক হয়েই কাজটা করেছিলেন তিনি। তারপর আমি নিশ্চিত
বললেন মিস মার্পল। আমি নিশ্চিত যে এলসি চিঠিটা যখন মিস্টার সিমিংটনকে দেখিয়েছিলেন, তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন চিঠিটা কে লিখতে পারে। নিজেকে নিরাপদ করার একটা প্রশস্ত সুযোগও তিনি সেই সঙ্গে পেয়ে গেলেন। সিমিংটন জানতেন পুলিশ বেনামি চিঠির লেখককে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, তাই তিনি সঙ্গে সঙ্গে সেটা পুলিশের কাছে নিয়ে যান। তারা তাকে জানান এমিকে ওই চিঠি লিখতে তারা দেখেছে। এভাবেই 2 2 4 হয়ে গেল। সিমিংটন তার ঘটনার এক চমৎকার পরিসমাপ্তি টানার সুযোগ পেলেন। এমি যেদিন গ্রেপ্তার হন, সেদিন তিনি পরিবারের সকলকে নিয়ে গ্রিফিথের ওখানে চা খেতে গেলেন। ওই সময় নিশ্চয়ই তিনি সঙ্গে করে ছেঁড়া পৃষ্ঠাগুলো নিয়ে এসেছিলেন, আর সুযোগ বুঝে সিঁড়ির তলায় দেওয়াল আলমারিতে গুঁজে রাখলেন। তার এই আচরণই অ্যাগনেসের মৃতদেহ রাখার ঘটনাটা মনে করিয়ে দেয়। এই কাজটা তার পক্ষে এমন কিছু কঠিনও ছিল না। সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল আমার কাছে। কিন্তু একটা ব্যাপারে মিস মার্পলের প্রতি আমার কিছু ক্ষোভ জমেছিল। সে কথাটা এবার উত্থাপন না করে পারলাম না। সবই বুঝলাম মিস মার্পল, আপনার একটা ব্যাপার আমার কাছে দুর্বোধ্য হয়ে আছে। বেচারি মেগানকে আপনি এসবের মধ্যে টেনে এনেছেন দেখে আমি সত্যি ক্ষুব্ধ হয়েছিলাম। মিস মার্পল আমার দিকে মুখ তুলে চাইলেন। চশমার আড়ালে তার চোখের কঠিন দৃষ্টি আমার চোখ এড়ালো না। ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য আমাকে কিছু একটা করতেই হতো মিস্টার বাটন। সিমিংটন লোকটা এমনই ধূর্ত যে তার বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না, তাই সরাসরি তার মোকাবিলা করার প্রয়োজন হয়ে পড়েছিল। আর এই কাজের জন্য এমন একজনের সাহায্য দরকার ছিল যার সাহস ও বুদ্ধি দুইই আছে। তাই মেগানকেই এই কাজের জন্য উপযুক্ত মনে হয়েছিল আমার। কিন্তু কাজটা খুবই ঝুঁকির হয়ে গিয়েছিল নাকি? কথাটা ঠিকই বলেছেন, কাজটা নিঃসন্দেহে বিপজ্জনক, কিন্তু একজন নিরপরাধ মানুষকে বাঁচাবার জন্য এই ঝুঁকিটুকু না নিয়ে আমি পারিনি। তবে মেগানের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থাও ছিল মিস্টার বাটন। তা অবশ্য ছিল। বললাম, আপনি সত্যি অসাধারণ মিস মার্পল। মিস ডেন কালথ্রপকেও তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগাথা ক্রিস্টির দ্য মুভিং ফিঙ্গার উপন্যাসটি শেষ হলো। কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। আর কি ধরনের উপন্যাস, ছোট গল্প আপনারা শুনতে চান তাও যদি জানান, আমরা পড়ার চেষ্টা করব। আপাতত নতুন কাহিনীর খোঁজে রইলাম। আপনারা থাকুন গল্পের ক্যারাভ্যানে।